পতির কবরের সামনে দাঁড়িয়ে হৃদয় ভেঙে অঝরে কাঁদছিল স্ত্রী। ঠিক সেই মুহূর্তে এক অচেনা যুবক এমন এক অপ্রত্যাশিত কাজ করে বসল যে উপস্থিত সবাই চোখ কপালে তুলে একেবারে হতবাক হয়ে গেল। দোস্ত, উত্তরপ্রদেশের শহর মুরাদাবাদে এক পরিবার বাস করত। সেই পরিবারের একমাত্র ছেলে ছিল অজয় শর্মা। তার বাবা রামপ্রসাদ শর্মা শহরের পরিচিত এবং সম্মানিত মানুষ ছিলেন। তাদের কাছে বেশ খানিকটা জমি ছিল, একটা বড় পুরনো বাড়ি ছিল এবং অল্প কিছু চাষাবাদও ছিল। তারা জীবনভর মেহনত করে সবকিছু গড়ে তুলেছিলেন। কিন্তু তাদের সবচেয়ে বড় দুঃখ ছিল তাদের ছেলে। অজয় ছোটবেলা থেকেই খারাপ স্বভাবের ছিল। পড়াশোনায় তার মন বসত না, খারাপ বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, জুয়া খেলা এবং মদ খাওয়া তার অভ্যাস হয়ে গিয়েছিল। বাবা তাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। রামপ্রসাদ শর্মা প্রায়ই তার স্ত্রীকে বলতেন, জানি না আমার পরে এই ঘরের কি হবে, যা কিছু তৈরি করেছি সব এই ছেলে নষ্ট করে দেবে। মা সবসময় এটাই বলতেন, হয়তো বিয়ে হলে সে সুবিধা হয়ে যাবে। এই আশা নিয়েই তারা অজয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অনেক চেষ্টার পর এক গরিব পরিবারের মেয়ের সঙ্গে সম্বন্ধ ঠিক হল। মেয়ের নাম ছিল মিনা। সে পাশেরই গ্রামের বাসিন্দা ছিল। খুব সরল, মেহনতি এবং শান্ত স্বভাবের মেয়ে। মিনার বয়স মাত্র 18 বছর ছিল। গরিবের কারণে তার বাবা খুব বেশি ভেবে দেখতে পারেননি। তাদের মনে হয়েছিল মেয়ের জীবন নিরাপদ হয়ে যাবে, তাই তারা বেশি প্রশ্ন না করে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলেন। বিয়ে খুব সাধারণভাবে হয়ে গেল। মিনা যখন শ্বশুরবাড়ি এলো তখন প্রথম কয়েকদিন ঠিকঠাক কাটল। শাশুড়ি শ্বশুর তার খুব যত্ন নিতেন। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহ পরই সে ধীরে ধীরে তার স্বামীর আসল অভ্যাসগুলো জানতে পারল। অজয় রাত করে বাড়ি ফিরত, কখনো নেশায়, কখনো রাগে। অনেকবার সে বাড়িতে এসেই চিৎকার করতে শুরু করত। কখনো টাকা চাইতো, কখনো জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করত। মিনা প্রথমে ভয় পেয়ে যেত, পরে ধীরে ধীরে বুঝতে পারল যে তার স্বামী ভুল পথে চলে গিয়েছে। একদিন সে দেখল বিয়েতে পাওয়া কিছু টাকা অজয় তুলে নিয়ে গেল। মিনা ধীরে ধীরে জিজ্ঞাসা করল, এই টাকা কোথায় নিয়ে যাচ্ছ? অজয় রেগে বলল, তোমাকে হিসেব দিতে হবে না। আর সে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেই দিনের পর এটা প্রায়ই হয়ে যেত। অজয় টাকা চাইত, আর টাকা না পেলে রাগ করত। অনেকবার হাতও তুলে দিত। মিনা এসব সহ্য করে যেত। একদিন সে কাঁদতে কাঁদতে তার শাশুড়ির কাছে গেল এবং বলল, মা, এ তো রোজ মদ খেয়ে আসে, টাকাও নিয়ে যায়, আমি কি করব? শাশুড়ির চোখে জল এসে গেল। তারা মিনার হাত ধরে বললেন, বেটি, আমরা সব জানি, কিন্তু আমরা কি করব? এ তো ছোটবেলা থেকেই এমন। তারপর তারা ধীরে ধীরে বললেন, শুধু একটু সময় আর সহ্য করো, হয়তো সামনে সব ঠিক হয়ে যাবে। মিনা কিছু বলল না। সে চুপচাপ তার জীবন চালিয়ে যেতে লাগল। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। 1 বছরের মধ্যে মিনা এক ছেলের জন্ম দিল। ঘরে খুশির ঢেউ বয়ে গেল। রামপ্রসাদ শর্মা প্রথমবার তাদের নাতিকে কোলে তুললেন, তখন তাদের চোখে চকচকানি এসে গেল। তারা খুশি হয়ে বললেন, হয়তো এখন অজয় সুবিধা হয়ে যাবে। কিন্তু এই আশাও বেশি দিন টিকল না। অজয় আগের মতোই মদ খেতে থাকল। অনেক অনেক দিন বাড়ি থেকে গায়েব থাকত। কখনো বন্ধুদের সঙ্গে জুয়া খেলত, কখনো শহরের বদনামী এলাকায় ঘুরে বেড়াত। মিনা তার ছেলেকে নিয়ে ঘরে থাকত এবং চুপচাপ সব সহ্য করে যেত। এরই মধ্যে একদিন হঠাৎ রামপ্রসাদ শর্মার হার্ট অ্যাটাক হলো। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু বাঁচানো গেল না। তাদের মৃত্যু পুরো পরিবারের জন্য বড় ধাক্কা ছিল। ঘরে শোকের পরিবেশ ছড়িয়ে গেল। কিন্তু দুঃখ এখানেই শেষ হলো না। রামপ্রসাদ শর্মার মৃত্যুর মাত্র 10 দিন পর তাদের স্ত্রীও এই ধাক্কা সহ্য করতে পারলেন না। তাদের শরীর খারাপ হয়ে গেল এবং কয়েকদিনের মধ্যেই তিনিই চলে গেলেন। এখন সেই বড় বাড়িতে শুধু 3 জন লোক বাকি ছিলেন। অজয়, তার স্ত্রী মিনা এবং তাদের ছোট ছেলে। মা বাবা চলে যাওয়ার পর অজয়ের ওপর আর কারও ভয় রইল না। তাকে আটকানোরও কেউ বাকি ছিল না। এটাই সেই সময় যখন তার জীবন পুরোপুরি খারাপ হয়ে গেল। কয়েক মাস পরই সে প্রথম জমি বিক্রি করে দিল। যখন মিনা জানতে পারল তখন সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, আপনি জমি কেন বিক্রি করে দিলেন? অজয় হেসে বলল, আমার জমি, আমি যা খুশি করব। ধীরে ধীরে করে জমির অনেক টুকরো বিক্রি হয়ে গেল। ঘরে টাকা আসতো, আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যেত। অজয়ের বেশিরভাগ সময় এখন বাড়ির বাইরেই কাটত। মিনা বুঝতে পেরেছিল যে তার জীবন এখন আর সহজ থাকবে না, কিন্তু সে তার ছেলেকে দেখে সাহস হারায়নি। সে চুপচাপ সব সহ্য করে যেত। সে জানত না যে আসছে বছরগুলো তার জীবনকে আরও কঠিন করে তুলবে। সময় কেটে যেতে লাগলো। বছরের পর বছর কেটে গেল এবং ধীরে ধীরে সেই দিনও এলো যখন ঘরের ছাড়া অজয়ের কাছে আর কিছুই বাকি ছিল না। এটাই সেই সময় যখন মিনা প্রথমবার সত্যিই ভয় পেতে শুরু করলো। এতদিন যত জমি ছিল সব বিক্রি হয়ে গিয়েছিল, ক্ষেত শেষ হয়ে গিয়েছিল, অল্প কিছু সঞ্চয়ও কবে শেষ হয়ে গিয়েছিল। সেই বড় বাড়ির ছাড়া এখন তাদের কোনো সাহারা বাকি ছিল না। কিন্তু অজয়ের অভ্যাস এখনও বদলায়নি। সে আগের মতোই মদ খেত, জুয়া খেলত এবং অনেক অনেক দিন বাড়ি থেকে বাইরে থাকত। মিনা ধীরে ধীরে বুঝতে পারেছিল যে যদি সে কিছু না করে তাহলে তার ছেলের ভবিষ্যৎও অন্ধকারে চলে যাবে।
সে ঘরের খরচের জন্য কিছু করার সিদ্ধান্ত নিল। শুরুতে সে বুঝতে পারছিল না যে সে কি করবে। পড়াশোনা তো সে খুব বেশি করেনি, কিন্তু তার সামনে তার ছেলের দায়িত্ব ছিল, তাই সে হার মানল না। কয়েকদিন পর সে বাড়ির বাইরেই একটা ছোট ফলের ঠেলা লাগানো শুরু করল। সকালে তাড়াতাড়ি উঠত, বাজারে গিয়ে ফল আনত এবং তারপর সারাদিন রাস্তার ধারে বসে বিক্রি করত। যা অল্প কিছু টাকা পেত তা দিয়ে কোনো মতে ঘরের খরচ চালাত। তার ছেলেও এখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছিল এবং স্কুলে যেতে শুরু করেছিল। মিনার সব মেহনত ছিল তার জন্যেই। অজয়ের কাছে এতে কোনো ফারাক পড়ত না, তার শুধু নেশার চিন্তা থাকত। অনেকবার সে রাতে বাড়ি এসে মিনার কাছে টাকা চাইতে শুরু করত। যখন মিনা বলতো টাকা নেই, তখন সে রেগে চিৎকার করতে শুরু করত। অনেকবার সে ঠেলার রোজগারও ছিনিয়ে নিয়ে যেত। মিনা সব কিছু সহ্য করে যেত, কারণ তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। দেখতে দেখতে প্রায় 10 বছর কেটে গেল। এর মধ্যে অজয় বাকি থাকা ছোটখাটো জিনিসপত্র বিক্রি করে দিয়েছিল। এখন সত্যিই তাদের কাছে শুধু সেই পুরনো বাড়িটাই বাকি ছিল। মিনার সবচেয়ে বেশি ভয় ছিল এই বাড়িটা নিয়ে, যে কোথাও অজয় একদিন এই বাড়িও না বিক্রি করে দেয়। এক সন্ধ্যায় যখন অজয় নেশায় বাড়ি এলো, তখন মিনা সাহস করে তার সঙ্গে কথা বলল। সে ধীরে ধীরে বলল, দেখো, যা কিছু ছিল সব শেষ হয়ে গিয়েছে। এখন অন্তত এই বাড়িটা বিক্রি করো না, এটা আমাদের ছেলের সাহারা। অজয় প্রথমে চুপ করে রইল, তারপর হেসে বলল, তোমার এত চিন্তা এই বাড়ির জন্য? মিনা বলল, হ্যাঁ, কারণ যদি এটাও চলে যায় তাহলে আমরা রাস্তায় চলে যাব। সেই দিন মিনা প্রথমবার একটু কঠিন হয়ে কথা বলল। সে বলল, আমি তোমার খাওয়া পড়ার ব্যবস্থা করে দেব। যদি তোমার মদ লাগে তাহলে তার জন্য কিছু টাকা দিয়ে দেব, কিন্তু তুমি এই বাড়ি বিক্রি করো না। অজয় সেই সময় কোনো উত্তর দেয়নি, কিন্তু মিনার মনে হলো হয়তো এখন সে একটু বিঝেছে। কিন্তু আসল ঘটনা অন্যরকম ছিল। অজয়ের অবস্থা এখন আগের মতো ছিল না। বছরের পর বছর লাগাতার মদ খাওয়ার কারণে তার শরীর ভিতর থেকে দুর্বল হয়ে গিয়েছিল। তাকে প্রায়ই কাশি থাকত, কখনো পেটে ব্যথা হতো এবং অনেকবার মাথা ঘুরে যেত। কিন্তু সে এসব কথা অগ্রাহ্য করে যেত। একদিন তার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। সে বাড়ির ভিতরেই পড়ে গেল। মিনা ঘাবড়ে গেল। সে তুরন্ত পাড়ার লোকদের সাহায্যে তাকে ডাক্তারের কাছে পৌঁছে দিল। ডাক্তার তার পরীক্ষা করলেন এবং কিছু টেস্ট করালেন। রিপোর্ট আসার পর ডাক্তারের মুখ গম্ভীর হয়ে গেল। ডাক্তার ধীরে ধীরে মিনাকে আলাদা ডেকে বললেন, এদের অবস্থা ভালো নয়, এদের কিডনি খুব খারাপ হয়ে গিয়েছে। যদি চিকিৎসাও করা হয় তাহলেও বেশি সময় বাকি নেই। মিনা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মুখে না খুশি ছিল না দুঃখ। হয়তো এত বছরের কষ্ট তার ভিতরের অনুভূতিগুলোকে অসাড় করে দিয়েছিল। ডাক্তার বললেন, খেয়াল রাখবেন এদের, কখন কি হয়ে যায় বলা যায় না। যখন অজয়কে এই কথা বলা হলো, তখন সে প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হাসতে শুরু করল। সে বলল, যখন মরতেই হবে তাহলে ভয় পাওয়ার কি লাভ? আর তারপরেও সে মদ খাওয়া ছেড়ে দেয়নি। মিনা অনেকবার বোঝানোর চেষ্টা করল, কিন্তু অজয়ের ওপর কোনো কথার প্রভাব পড়ল না। তার জীবন এখন শুধু সেই পুরনো ধারায় চলছিল। দিন কেটে যেতে লাগল এবং তার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে লাগল। এক রাতে হঠাৎ তার শরীর খুব বেশি খারাপ হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হতে লাগল। পাড়ার লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল, কিন্তু তার আগেই তার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। অজয়ের জীবন সেখানেই শেষ হয়ে গেল। তার মৃত্যুর খবর শুনে কিছু লোক বাড়িতে এলো। আশপাশের লোকেরাও জড়ো হয়ে গেল। কিন্তু কারো মুখে বিশেষ দুঃখ ছিল না। লোকেরা শুধু আনুষ্ঠানিকতা পালন করতে এসেছিল। অনেকে তো নিজেদের মধ্যে এটাই বলছিল যে অজয় নিজের জীবন নিজেই নষ্ট করেছিল। পরের দিন তাকে নদীর ধারে নিয়ে গিয়ে দাফন করে দেওয়া হলো। মিনার ছেলে তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিল। মিনাও সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে কোনো ভাব ছিল না, যেন তার ভিতরের সব কষ্ট অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। সেই দিনের পর ঘরে অদ্ভুত একটা নীরবতা ছড়িয়ে গেল। অজয়ের মৃত্যুর পর জীবন আগের মতোই চলতে লাগল। মিনা আবার তার ফলের ঠেলায় যেতে লাগল, তার ছেলে স্কুলে যেতে লাগল। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিকের মতো দেখাতে লাগল। কিন্তু মিনার কোনো ধারণাই ছিল না যে আসল ঝড় এখনও বাকি ছিল। অজয়ের মৃত্যু 3 দিন কেটে গিয়েছিল। ঘরে এখন আগের মতো হইচই ছিল না। মিনা তার কাজে লেগে গিয়েছিল। সকালে উঠে ঘরের অল্প স্বল্প কাজ করত এবং তারপর তার ফলের ঠেলায় চলে যেত। তার ছেলে স্কুলে চলে যেত। জীবন যেন কোনো মতে এগিয়ে চলছিল। অজয় চলে যাওয়ার পর তার জীবনে কোনো বিশেষ পরিবর্তন আসেনি, কারণ আসলে গত অনেক বছর ধরে সে একাই সব সামলাচ্ছিল। সেই দিন দুপুরের সময় ছিল। মিনা ঘরের আঙিনায় বসেছিল। তার ছেলে স্কুল থেকে আসার কথা ছিল। তখনই দরজায় কারো পায়ের আওয়াজ হলো। সে মাথা তুলে দেখল সামনে এক মহিলা দাঁড়িয়ে আছে। সেই মহিলা প্রায় 40-45 বছরের মতো দেখাচ্ছিল। ভালো জামাকাপড় পরা ছিল এবং তার মুখে অদ্ভুত একটা আত্মবিশ্বাস ছিল। মিনা তাকে চেনার চেষ্টা করল, কিন্তু সে তাকে আগে কখনো দেখেনি। সে জিজ্ঞাসা করল, তুমি কে? সেই মহিলা ধীরে ধীরে হেসে বলল, আমার নাম প্রিয়াঙ্কা,
আর আমি এই বাড়ি নিয়ে কথা বলতে এসেছি। মিনার তার কথা বোধগম্য হল না। সে বলল, এই বাড়ি নিয়ে কি কথা বলতে হয়? প্রিয়াঙ্কা খুব স্বাভাবিক স্বরে বলল, এই বাড়ি এখন আমার। এটা শুনেই মিনা যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার মনে হলো হয়তো সে ভুল শুনেছে। সে একটু রেগে বলল, তোমার কি মানে? এই বাড়ি আমার স্বামীর ছিল। প্রিয়াঙ্কা তার ব্যাগ থেকে কিছু কাগজ বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার স্বামী এই বাড়ি আমার নামে করে দিয়েছিল। সব কাগজপত্র পুরো আছে। মিনার হাত কাঁপতে শুরু করল। সে কাগজ নিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু তার মাথায় কিচ্ছু ঢুকছিল না। শুধু এতটুকু স্পষ্ট ছিল যে সেই কাগজগুলোতে অজয়ের নাম ছিল এবং নিচে তার সইও ছিল। মিনার রাগ হঠাৎ ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, মিথ্যে বলছো তুমি? এই বাড়ি আমার ছেলের। প্রিয়াঙ্কা শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে বলল, যদি বিশ্বাস না হয় তাহলে পুলিশ ডেকে নাও। মিনা এখন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে রেগে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে গেল এবং তাকে ধরার চেষ্টা করল। প্রিয়াঙ্কা ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি পিছিয়ে গেল। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ মিনা সেখানেই দাঁড়িয়ে রইল। তার মাথা যেন শূন্য হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না এখন কি হয়েছে। কিন্তু আসল ধাক্কা তাকে তখন লাগল যখন প্রায় 1 ঘন্টা পর সেই মহিলা 2 পুলিশের সঙ্গে ফিরে এলো। পুলিশের লোকেরা বাড়ির ভিতরে ঢুকল। তাদের মধ্যে একজন মিনাকে বলল, দেখুন, আমাদের অভিযোগ এসেছে যে এই বাড়ি এদের নামে আছে আর আপনি এখানে জোর করে থাকছেন। মিনা তুরন্ত বলল, এ মিথ্যে বলছে। এই বাড়ি আমার স্বামীর ছিল। পুলিশের লোক কাগজ দেখে গম্ভীর স্বরে বলল, কাগজপত্র অনুসারে এই বাড়ি এদের নামে আছে। যদি চান তাহলে কোর্টে গিয়ে মামলা করতে পারেন, কিন্তু এখন আপনাকে এই বাড়ি খালি করতে হবে। মিনার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে কাপা স্বরে বলল, আমি কোথায় যাব আমার ছেলেকে নিয়ে? পুলিশের লোক বলল, আমরা আপনাকে 1 সপ্তাহের সময় দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার মালপত্র নিয়ে কোথাও চলে যান। এই বলে পুলিশ চলে গেল এবং প্রিয়াঙ্কাও তাদের সঙ্গে বাইরে বেরিয়ে গেল। ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। মিনা মাটিতে বসে পড়ল। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, যে অজয় তার সঙ্গে এ কী করল। কিছুক্ষণ পর তার ছেলে স্কুল থেকে বাড়ি এলো। সে তার মাকে কাঁদতে দেখে ঘাবড়ে গেল। সে জিজ্ঞাসা করল, মা, কি হয়েছে? মিনা তার দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞাসা করল, তোর বাবাকে কোথায় দাফন করা হয়েছিল? ছেলে একটু ঘাবড়ে গেল। সে বলল, নদীর ধারে। মিনা তুরন্ত উঠে দাঁড়ালো। সে পাশে পড়ে থাকা জুতো তুলে নিল এবং দ্রুত বাইরে বেরিয়ে গেল। তার ছেলে ভয়ে ভয়ে তার পিছনে ছুটল। দুজনে কিছুক্ষণের মধ্যে নদীর ধারে পৌঁছে গেল, যেখানে অজয়ের কবর ছিল। কবর দেখেই মিনার রাগ ফেটে পড়ল। সে জোরে জোরে কাঁদতে শুরু করল এবং রেগে কবরের ওপর জুতো মারতে লাগল। সে চিৎকার করছিল, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? মরার পরেও আমাদের রাস্তায় এনে দিলে। তার ছেলে ঘাবড়ে গেল। সে তার মায়ের হাত ধরার চেষ্টা করল, কিন্তু মিনা যেন তার হুঁশ হারিয়ে ফেলেছিল। সে কবরের মাটি হাত দিয়ে খুঁড়তে শুরু করল। তার মুখে শুধু রাগ ছিল এবং চোখে জল। ছেলে ভয়ে কাঁদতে শুরু করল। সে বুঝতে পারছিল না সে কি করবে। সে দৌড়ে পাশের রাস্তার দিকে গেল এবং সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। ঠিক সেই সময় সেখান দিয়ে এক যুবক বাইকে যাচ্ছিল। তার নাম সঞ্জয় ছিল। সে ছেলেকে কাঁদতে দেখে তুরন্ত বাইক থামালো এবং তার কাছে এলো। সঞ্জয় জিজ্ঞাসা করল, কি হয়েছে বেটা? কেন কাঁদছ? ছেলে কাঁদতে কাঁদতে সব কথা বলে দিল। এটা শুনে সঞ্জয় ঘাবড়ে গেল। সে তুরন্ত ছেলের সঙ্গে নদীর দিকে দৌড়াল। সেখানে পৌঁছে সে দেখল মিনা সত্যি কবরের মাটি খুঁড়ছে। সঞ্জয় তুরন্ত এগিয়ে গিয়ে তাকে আটকাল এবং কোনো মতে তাকে শান্ত করার চেষ্টা করল। কিন্তু সেই সময় মিনার অবস্থা এমন ছিল যে সে কারো কথা শোনার অবস্থায় ছিল না। তার চোখ লাল হয়ে গিয়েছিল, শ্বাস জোরে চলছিল এবং হাতে মাটি লেগেছিল। সে বারবার একই কথা বলছিল, সে আমাদের সঙ্গে ধোঁকা করেছে, সে আমাদের রাস্তায় এনে দিয়েছে। সঞ্জয় ধীরে ধীরে তার হাত ধরল এবং বলল, দিদি, এখন যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। এমন করে কিছু বদলাবে না। আগে আপনি শান্ত হয়ে যান। মিনা কিছুক্ষণ কাঁদতে থাকল। তার ছেলেও তার পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আশপাশ থেকে যাওয়া 2-3 জন লোকও থেমে দেখতে লাগল। সঞ্জয় পরিস্থিতি বুঝল এবং ধীরে ধীরে তাকে সেখান থেকে সরিয়ে নিল। সে বলল, চলো এখান থেকে চলো, আগে বাড়ি যাই। কিন্তু মিনা ক্লান্ত স্বরে বলল, এখন আমার বাড়ি কোথায়? এটা শুনে সঞ্জয় কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হলো যে ব্যাপারটা খুব গুরুতর। সঞ্জয় সিদ্ধান্ত নিল যে এখন সবচেয়ে জরুরি হলো এই মহিলাকে সামলানো। সে তার বাড়িতে নিয়ে গেল। তার বাড়ি খুব বড় ছিল না, কিন্তু সেখানে তার মা-বাবা থাকতেন। সঞ্জয় একটা ছোট বইয়ের দোকানে কাজ করত এবং সাধারণ জীবনযাপন করছিল। যখন সে মিনা এবং তার ছেলেকে বাড়িতে নিয়ে পৌঁছল, তখন তার মা-বাবা প্রথমে অবাক হয়ে দেখলেন। তারপর সঞ্জয় ধীরে ধীরে সব কথা তাদের বলে দিল। সঞ্জয়ের মা তুরন্ত মিনাকে জল দিলেন এবং তাকে বসালেন। তারা শান্ত স্বরে বললেন, বেটি, আগে কাঁদা বন্ধ করো। যা হয়েছে তা বুদ্ধি করে সামলাতে হবে। মিনা অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর সে পুরো গল্প বলল, কিভাবে তার স্বামী সব জমি বিক্রি করে দিয়েছিল,
কিভাবে সে বছরের পর বছর মেহনত করে বাড়ি বাঁচিয়েছিল এবং এখন সেই বাড়ি কোনো অন্য মহিলার নামে বেরিয়ে এসেছে। সঞ্জয়ের বাবা এসব শুনে গম্ভীর হয়ে গেলেন। তারা বললেন, যদি কাগজপত্র ভুলভাবে তৈরি হয়ে থাকে তাহলে কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে। এই কথা শুনে মিনার মনে একটু আশার রশ্মি দেখা দিল। পরের দিন সঞ্জয় তাকে শহরের এক উকিলের কাছে নিয়ে গেল, যিনি তার পুরনো পরিচিত ছিলেন। উকিল সব কাগজপত্র মন দিয়ে দেখলেন। কিছুক্ষণ ভেবে তিনি বললেন, মামলা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। যদি প্রমাণ হয় যে এই সম্পত্তি চাপ বা ধোঁকায় লিখিয়ে নেওয়া হয়েছে, তাহলে তা ফিরিয়ে নেওয়া যেতে পারে। এটা শুনে মিনার চোখে প্রথমবার আশা দেখা গেল। তারপর শুরু হলো লম্বা আইনি লড়াই। কোর্টের চক্কর শুরু হয়ে গেল। কখনো তারিখ মিলত, কখনো শুনানি পিছিয়ে যেত। অনেকবার মনে হতো হয়তো এখন আর কিছু হবে না। কিন্তু সঞ্জয় প্রতি পদক্ষেপে মিনার সঙ্গে দাঁড়িয়ে রইল। সে উকিলের সঙ্গে কথা বলতো, কাগজ জোগাড় করত এবং প্রতি তারিখে তার সঙ্গে আদালতে যেত। এরই মধ্যে সেই মহিলা প্রিয়াঙ্কাও তার দিক থেকে পুরো চেষ্টা করছিল। সে বলতো যে অজয় নিজের ইচ্ছায় বাড়ি তার নামে করেছিল। কিন্তু ধীরে ধীরে সত্যি সামনে আসতে লাগল। কিছু সাক্ষীরা বলল যে অজয় প্রায়ই মদের নেশায় থাকত এবং অনেকবার তার কাছ থেকে কাগজে সই করিয়ে নেওয়া হতো। প্রায় 2 বছর ধরেই মামলা চলতে থাকল। এই 2 বছরে মিনার জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। সে এখন একা ছিল না। সঞ্জয় এবং তার মা-বাবা তার জন্য পরিবারের মতো হয়ে গিয়েছিলেন। মিনা আবার ফলের ঠেলা লাগাতে শুরু করল এবং তার ছেলেও পড়াশোনা করতে থাকল। সঞ্জয় প্রতি কষ্টে তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকত। একদিন অবশেষে সেই তারিখ এলো যার অপেক্ষায় সবাই ছিল। আদালতের রায় ঘোষণা করা হলো। জজ স্পষ্ট বললেন যে সম্পত্তির কাগজপত্র সন্দেহজনকভাবে তৈরি করা হয়েছিল এবং তাতে অনেক আইনি ত্রুটি ছিল। তাই সেই বাড়ি এবং তার সঙ্গে যুক্ত জমিগুলো মিনার নামে ফিরিয়ে দেওয়া হলো। এটা শুনেই মিনার চোখ থেকে জল বয়ে গেল। এত বছরের সংগ্রামের পর তাকে ন্যায় বিচার মিলেছিল। প্রিয়াঙ্কাকে আদালত কড়া সতর্কবার্তা দিল এবং বলল যে এমন ক্ষেত্রে লোকদের ধোঁকা দেওয়া গুরুতর অপরাধ। আদালত থেকে বেরোনোর সময় মিনা প্রথমবার শান্তির নিঃশ্বাস নিল। সে সঞ্জয়ের দিকে তাকিয়ে বলল, যদি তুমি না থাকতে তাহলে আমি এই লড়াই কখনো জিততে পারতাম না। সঞ্জয় শুধু হেসে বলল, আমি কিছু বিশেষ করিনি, আপনি সাহস হারাননি, তাই জয় পেয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে এক গভীর বিশ্বাস গড়ে উঠেছিল। সঞ্জয়ের মা-বাবাও মিনা এবং তার ছেলেকে তাদের পরিবারের মতো মেনে নিয়েছিলেন। একদিন সঞ্জয়ের মা ধীরে ধীরে বললেন, তোমরা দুজন একে অপরের সাহারা হয়ে গিয়েছ। যদি চাও তাহলে জীবন একসঙ্গেও কাটাতে পারো। প্রথমে দুজন চুপ করে রইল, কিন্তু কয়েকদিন পর তারা এই বিষয়ে গুরুত্ব সহকারে ভাবল। অবশেষে দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিল। এই বিয়ে খুব সাধারণ ছিল, কিন্তু তাতে সত্যিকারের আপনত্ব ছিল। বিয়ের পর মিনার জীবন পুরোপুরি বদলে গেল। এখন সে সেই বাড়িতেই থাকত যেটা বাঁচানোর জন্য সে এত বড় লড়াই লড়েছিল। পার্থক্য শুধু এতটুকুই যে এখন তার জীবনে সম্মান এবং শান্তি ছিল। সঞ্জয় এখনও তার চাকরি করত এবং সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাত। মিনা ঘর সামলাত এবং তার শাশুড়ি শ্বশুরের সেবা করত। তার ছেলে এখন বড় হয়ে গিয়েছিল এবং পড়াশোনায় ভালো করছিল। কয়েক বছর পর তাদের ঘরে এক মেয়ের জন্ম হল। সেই দিন ঘরে আবার সেই খুশি ফিরে এলো যা অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল। মিনা কখনো কখনো ভাবত যে জীবনগত অদ্ভুত মোড় নেয়। এক সময় এমন ছিল যখন তার মনে হতো সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেই জীবন পরে তাকে নতুন শুরুও দিয়েছিল। অজয়ের স্মৃতি এখন শুধু একটা অতীতের গল্প হয়ে গিয়েছিল। সেই কষ্ট তাকে অনেক কিছু শিখিয়েছিল। সবচেয়ে বড় শিক্ষা এটাই যে কঠিন সময়ে যত লম্বা হোক না কেন, যদি মানুষ সাহস না হারায় তাহলে একদিন রাস্তা অবশ্যই বেরিয়ে আসে। এবং হয়তো এটাই এই পুরো গল্পের সবচেয়ে বড় সত্য, যে অন্ধকারের পর আলো অবশ্যই আসে। দোস্ত, এই গল্প থেকে এই শিক্ষা মেলে যে মানুষের কর্মই তার আসল পরিচয় গড়ে তোলে। যে মানুষ তার খারাপ অভ্যাস এবং স্বার্থে অন্ধ হয়ে যায়, সে শুধু নিজেরই নয়, বরং তার পরিবারের জীবনও নষ্ট করে দেয়। কিন্তু যে মানুষ কঠিন পরিস্থিতিতেও সাহস না হারায়, মেহনত করে এবং সঠিক পথে চলে, তার জীবন একদিন অবশ্যই বদলে যায়। কিন্তু এখন আপনারা বলুন, যদি আপনি মিনার জায়গায় থাকতেন এবং আপনার জানা যেত যে মরার পরেও আপনার স্বামী আপনার সঙ্গে এত বড় ধোঁকা করেছেন, তাহলে আপনি কি করতেন? কি মিনার কবরে গিয়ে রাগ দেখানো আপনার কাছে সঠিক মনে হয়, নাকি ভুল? আর অন্যদিকে সঞ্জয়ের মতো মানুষ যে কোনো স্বার্থ ছাড়াই এক অজানা মহিলার সাহায্য করেছিল। আজকের সময়ে এমন মানুষ সত্যিই পাওয়া যায়? যদি আপনি সঞ্জয়ের জায়গায় থাকতেন, তাহলে আপনিও কি এত বড় দায়িত্ব নিতেন? কমেন্টে অবশ্যই বলুন যে এই পুরো গল্পে আপনার কার চরিত্র সবচেয়ে বেশি সঠিক মনে হয়েছে এবং কার সবচেয়ে বড় ভুল ছিল। যদি গল্পটা মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং এমনই মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে এক নতুন গল্প নিয়ে।